প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো হাতছাড়া হয়ে গেছে। এটা সবচেয়ে বড় পরাজয় হিসাবে প্রমাণিত হতে পারে। এই দাপটের গল্পটি আসলে সবচেয়ে বড় ক্ষতির কারণ। আজ তরফ থেকে এমন এক বিশাল ঘোষণা সামনে এসেছে যাদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এবার মোদীকে চরম এক শিক্ষা দিয়ে ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে দিল্লির কর্তাদের। তারেক রহমানের এক চালেই ভারতের সব রঙিন স্বপ্ন মাটিতে মিশে গেছে। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশের সম্পদের উপর নিজেদের ইচ্ছেমতো ছড়ি ঘোরাবে, আজ তাদের মাথায় রীতিমতো বাজ পড়েছে। নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। দিল্লির সাউথ ব্লকে এখন শুধুই আতঙ্কের ছায়া। যে ঢাকাকে গত 15 বছর ধরে ভারত নিজের হাতের পুতুল মনে করত, সেই ঢাকার মাটিতে এবার পা রাখছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতির নির্মম দাবার বোর্ডে এবার এক অভাবনীয় এবং চরম হাতিয়ার ব্যবহারের ডাক দেওয়া হয়েছে। ইন্ডিয়া থেকে একটি সুতো নিয়েন না, দেখবেন পশ্চিমবঙ্গের ওই শুভেন্দু অধিকারী নিজে এসে আপনাদের পা ধরে বলবে, বাবারে আমি কাঁটা তারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দেবো। ডায়লগ শুনে যারা হাসাহাসি করছিল, আজ তাদেরই গলা শুকিয়ে কাট। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাতের ঘুম তো পুরোপুরিভাবেই হারাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। দাদাগিরি আর রাফাল যুদ্ধ বিমানের ফাঁপা দম্ভ সবই এখন সময়ের স্রোতে বিলীন হওয়ার পথে। দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের যে একচেটিয়া আধিপত্যের আস্ফালন ছিল, তা এখন এক নিমিষেই ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। ভারতের আকাশ সীমার ঠিক পাশে নিঃশব্দে এক ভয়ঙ্কর শিকারীর উত্থান ঘটছে। যে রাফাল নিয়ে দিল্লির অহংকারের শেষ ছিল না, সেই দর্প চূর্ণ করতে বাংলার আকাশে ডানা মিলতে যাচ্ছে এক সাইলেন্ট কিলার। আর এই মহাপরিকল্পনায় অকৃত্রিম বন্ধুর মতো বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। কোনো আগাম ঘোষণা নেই কোনো হাঁকডাক, অথচ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের বিমান বাহিনীতে এমন এক নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে, যা কেবল ভারতের বিমান প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করবে না, বরং এই অঞ্চলের সামরিক মানচিত্র থেকে দিল্লির আধিপত্যকে চিরতরে মুছে দেবে। দক্ষিণ এশিয়ার আকাশে এখন কার রাজত্ব চলবে? উত্তরটা সম্ভবত নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। এতদিন যারা মনে করতেন বাংলাদেশের বিমান বাহিনী কেবল প্রতিবেশী দেশটির করুণার উপর নির্ভরশীল, তাদের গালে এক সজোরে চপেটাঘাত করে সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তানের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 এর একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর। ভারতের তথাকথিত চাণক্য নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ যে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তা এখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। যুদ্ধ বিমান আসার আগেই পাইলটদের প্রশিক্ষণের এই মাস্টার স্ট্রোক ভারতকে বুঝিয়ে দিয়েছে যে দিন বদলেছে। বাংলার আকাশে এখন আর দিল্লির ছায়া সহ্য করা হবে না। অকৃত্রিম বন্ধু পাকিস্তান তার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ঢাকাকে সাহায্য করতে প্রস্তুত, যা ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সাধারণ প্রশিক্ষণ সরঞ্জাম নয়, বরং এটি একটি বিশাল সামরিক চুক্তির অবধারিত চূড়ান্ত সংকেত। যখন কোনো দেশ নতুন কোনো যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, কেবল তখনই পাইলটদের আগাম প্রস্তুতির জন্য এই ধরনের উন্নত সিমুলেটর সরবরাহ করা হয়। অর্থাৎ ভারতের দর্প চূর্ণ করতে বাংলার আকাশে JF-17 ব্লক 3 গর্জন শোনা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক নামকরা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চাঞ্চল্যকর রিপোর্টে এখন দিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ বিমান নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক ধাপে বাংলাদেশ সম্ভবত 16টি JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে, যার মোট সংখ্যা ভবিষ্যতে 48টি পর্যন্ত পৌঁছাতে পারে। প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলারের এই সম্ভাব্য চুক্তি কেবল একটি সাধারণ কেনাকাটা নয়, বরং এটি ভারতের তথাকথিত আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্নকে চিরতরে কবর দেওয়ার এক চূড়ান্ত প্রস্তুতি। পাকিস্তান কেবল বিমান দিচ্ছে না, বরং বাংলাদেশকে একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত করার জন্য সর্বাত্মক কৌশলগত সমর্থন দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই JF-17 থান্ডার ব্লক 3 কে ভারতের রাফালের জম বলা হচ্ছে? এর কারণ লুকিয়ে আছে এর ভেতরে থাকা অভাবনীয় অত্যাধুনিক প্রযুক্তিতে। এটি একটি 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট।
এতে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো বা এইচআর রাডার। এই রাডারের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি শত্রুর রাডারকে নিমিষেই ফাঁকি দিয়ে নিজের উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখতে পারে, অথচ একই সময়ে আকাশে থাকা একাধিক লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর অস্ত্র ভাণ্ডার। এই বিমানে যুক্ত করা যায় PL-15 এর মতো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র। আধুনিক আকাশ যুদ্ধের সরাসরি লড়াইয়ের চেয়ে কে আগে শত্রুকে দেখতে পেল এবং কে আগে দূর থেকে অদৃশ্য আঘাত হানতে পারল, সেটাই বিজয়ের মূল চাবিকাঠি। পাকিস্তান তার এই সেরা প্রযুক্তি বাংলাদেশের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে বিপদের বন্ধু কে। এই PL-15 ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই বেশি যে ভারতের রাফাল বা সুখোই বিমান কিছু বুঝে ওঠার আগেই মাঝ আকাশে স্রেফ খেলনা বিমানের মতো ধ্বংস হয়ে যাবে। ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে কেন বাংলাদেশ হঠাৎ JF-17 ব্লক 3 এর দিকে ঝুঁকল? বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা বা ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে পুরনো F-7 এবং MiG-29 বিমানগুলোর বিকল্প খোঁজা হচ্ছে দীর্ঘদিন ধরে। যদিও ভারতের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি এই JF-17 ব্লক 3কেই বেছে নেয়ার সিদ্ধান্তটি ছিল এক কৌশলী জয়। এই বিমানটি রক্ষণাবেক্ষণ করা যেমন সহজ, তেমনি এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে সমুদ্রে আঘাত হানতে অবিশ্বাস্য পারদর্শী। বিশেষ করে বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় ভারতের নৌবাহিনীর যে অযাচিত আস্ফালন ছিল তা দমনে এই বিমানের মেরিটাইম স্ট্রাইক ক্ষমতা হবে এক বিধ্বংসী সমাধান। ভারতের নৌবাহিনী যদি বঙ্গোপসাগরে কোনো ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে আকাশ থেকে যে F-17 নিখুঁত লক্ষ্যভেদ তাদের রণতরীগুলোকে মুহূর্তে সাগরের তলায় পাঠিয়ে দেবে। এই মহাযজ্ঞের নৈপথ্যে রয়েছে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অত্যন্ত নিবিড় ও ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার বৈঠকগুলো কেবল সৌজন্য বিনিময় ছিল না, সেগুলো ছিল দিল্লির আধিপত্যবাদকে কবর দেওয়ার এক সুপরিকল্পিত রোডম্যাপ। প্রতিটি ধাপ এতই গোপনীয়তা এবং বুদ্ধিমত্তার সাথে সম্পূর্ণ করা হয়েছে যে ভারত সরকার বা তাদের গোয়েন্দা সংস্থাগুলো শব্দটিও করার সুযোগ পায়নি। সিমুলেটরটি বাংলাদেশে আনার মাধ্যমে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পাইলটরা এখন পাকিস্তান বিমান বাহিনীর অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে রাডার জ্যামিং, টার্গেট লকিং এবং মিসাইল নিক্ষেপ রপ্ত করছেন। এর মানে হলো যেদিন এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের রানওয়েতে ল্যান্ড করবে, সেদিন থেকেই আমাদের পাইলটরা ভারতের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিয়ে শতভাগ প্রস্তুত থাকবেন। প্রস্তুতির আগ্রাসী রূপী বলে দিচ্ছে বাংলাদেশ এখন আর দিল্লির রক্তচক্ষুকে ভয় পায় না। JF-17 ব্লক 3তে থাকা শক্তিশালী WS-13 ইঞ্জিন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ভারতের রাফাল বা সুখোই বিমানের জন্য এক সাক্ষাৎ আতঙ্ক। ভারতের বিমান বাহিনী হয়তো ভাবছে তারা রাফাল দিয়ে আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, কিন্তু পাকিস্তানের সহায়তায় তৈরি JF-17 আধুনিক অ্যাভিওনিক্স সিস্টেম ভারতের সেই অহংকারকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। পাকিস্তান তার অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশকে কেবল একটি যুদ্ধ বিমানই দিচ্ছে না, বরং একটি স্বাধীন এবং সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলোকে দাবিয়ে রাখার যে পুরনো অভ্যাস, তার মুখে এটি এক বিশাল ঐতিহাসিক চপেটাঘাত। ভারতের দিল্লির সাউথ ব্লকে এখন এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। তারা এতদিন বাংলাদেশকে একটি মানসিক ও সামরিক বলয়ে বন্দী করে রাখতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠ সামরিক মৈত্রী সেই শিকলকে চুরমার করে দিয়েছে। আকাশপথের নিয়ন্ত্রণ এখন আর দিল্লির একক অধিকারে নেই। বাংলাদেশ তার আকাশসীমাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পাকিস্তানের পূর্ণ কৌশলগত সমর্থন রয়েছে। এটি ভারতের আধিপত্যবাদী এবং অনারাধিকার চর্চাকারী আচরণের বিরুদ্ধে এক বিশাল জয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পাকিস্তান এই নতুন সামরিক সমীকরণ ভারতের জন্য হবে একটি দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন। বাংলার আকাশসীমা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর এই সাহসী পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, এটি ভারতের দাদাগিরির বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহ। JF-17 থান্ডার ব্লক 3 যখন বাংলার নীল আকাশে ডানা মেলবে, তখন সেটি হবে সার্বভৌমত্বের এক বজ্রধ্বনি। ভারতের রাফাল তখন স্রেফ একটি কাগজের বাগ ছাড়া আর কিছুই থাকবে না। শত্রু যদি সীমানার ধারে কাছে আসার দুঃসাহস দেখায়, তবে দৃষ্টিসীমার বাইরে থেকেই পাকিস্তান বাংলাদেশ মৈত্রীর সেই ক্ষেপণাস্ত্র তাদের ঠিকানা হবে বঙ্গোপসাগরের অতল তলদেশ। বাংলাদেশ আজ এক অদম্য হুঙ্কারের নাম, যা ভারতের দরপর চূর্ণ করতে আজ পুরোপুরি প্রস্তুত। দুদিন ধরে প্রশ্ন করে আসছিলেন, বাংলাদেশ কি কখনো তার সামরিক শক্তিকে সত্যিকার অর্থেই আধুনিক করবে? যারা বলতেন আমাদের বিমান বাহিনীতে কেন নেই আধুনিক ফাইটার জেট, আমাদের নৌবাহিনী কেন বঙ্গোপসাগরের বিশাল অংশ নজরদারি করতে পারছে না, আজকের প্রতিবেদন আপনাদের জন্যই। কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন একটি বাজেট প্রস্তাব পেশ করেছে যা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই দেখা যায়নি। শুধু সামরিক সরঞ্জাম কেনার জন্যই চাওয়া হয়েছে 27,000 কোটি টাকারও বেশি। এই বাজেটে থাকছে আধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আর্ম ড্রোন, মিসাইল সিস্টেম, নতুন যুদ্ধজাহাজ, স্যাটেলাইট নজরদারি এবং আরও অনেক কিছু। আজকের পুরো প্রতিবেদনে আমরা এই ঐতিহাসিক বাজেটের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই বলা দরকার, এই বাজেটটি ঠিক কী কারণে বিশেষ।
বাংলাদেশে এর আগে যখনই সামরিক বাজেট দেওয়া হয়েছে সেখানে সেনা, বিমান এবং নৌ তিন বাহিনীর বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং সরঞ্জাম কেনা সবকিছুই একটি সমন্বিত বাজেটে ঢুকিয়ে দেওয়া হতো। ফলে আলাদা করে সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ ছিল অত্যন্ত সীমিত। কিন্তু এবারের 2026-27 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বাজেটটি চেয়েছে সেটি সম্পূর্ণ আলাদা একটি উদ্যোগ। এই 27,000 কোটি টাকার প্রস্তাবটি শুধুমাত্র সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্যই, অর্থাৎ বেতন বা অন্যান্য প্রশাসনিক খরচের বাইরে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ এবং বিশ্লেষকরা বলছেন যদি আনুষঙ্গিক সব খরচ যোগ করা হয় তাহলে 2026-27 সালের মোট প্রতিরক্ষা বাজেট হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় সামরিক বাজেট। প্রতিরক্ষা খাতে মোট চাওয়া বাজেটের মধ্যে সবচাইতে বেশি বরাদ্দ রাখা হয়েছে বিমান বাহিনীর জন্য 12,000 কোটি টাকা এবং এটি কোনো সাধারণ বাজেট নয়। এই বাজেট বাংলাদেশ বিমান বাহিনীকে আমূল পরিবর্তন করার একটি মহাপরিকল্পনা। প্রশ্ন হলো কেন এটি এতটাই জরুরি? উত্তরটা একটু তিক্ত। গেল 20 বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কোনো উল্লেখযোগ্য যুদ্ধ বিমান যোগ হয়নি। যেগুলো এসেছে সেগুলোর প্রায় সবই প্রশিক্ষণ বিমান বা হালকা এয়ারক্রাফট। আসলে ভারী যুদ্ধ বিমান যাকে আমরা ফাইটার জেট বলি সেটি 2 দশকেও সংযোজিত হয়নি। এই শূন্যতা পূরণে এখন এই বিশাল বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এই 12,000 কোটি টাকার বাজেটে কি কি থাকছে? প্রথমত MRCA অর্থাৎ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটি এমন একটি যুদ্ধ বিমান যা একই সাথে আকাশে, ভূমিতে আঘাত এবং নজরদারি সহ সব ভূমিকা পালন করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশ মূলত দুটি বিকল্পের দিকেই ঝুঁকছে। পাকিস্তান, চীন যৌথভাবে নির্মিত JF-17 থান্ডার ব্লক 3 অথবা সুইডেনের গ্রিপেন JS-39। JF-17 থান্ডার ব্লক 3 কথা বলতে গেলে এই যুদ্ধ বিমানটির প্রতিটির মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 300 থেকে 400 কোটি টাকার আশপাশে পড়বে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর কিছু মাস আগেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন এবং এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ হয়েছে বলে জানা গেছে। এই সংকেত অনেকটাই স্পষ্ট। তবে শুধু যুদ্ধ বিমানেই থামছে না পরিকল্পনা। এই বাজেটে অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনাও আছে। অ্যাটাক হেলিকপ্টার হলো এমন একটি সামরিক সম্পদ যা স্থলযুদ্ধে সরাসরি সহায়তা করতে পারে, ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, পদাতিক বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দিতে পারে। এর পাশাপাশি আছে আর্মড এরিয়াল ভেহিকল, সহজ ভাষায় সশস্ত্র ড্রোন। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে সবাই বুঝেছেন। বাংলাদেশেও এবার সেই সক্ষমতা অর্জন করতে চাইছে। বিমান বাহিনীর সক্ষমতা শুধু যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নয়, আকাশকে নিরাপদ রাখতে প্রয়োজন শক্তিশালী রেডার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এবারের বাজেটে সেই দিকটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছুদিন আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের থ্যালাস রেডার সিস্টেম স্থাপন করা হয়েছে। এটি বাণিজ্যিক বিমান চলাচলের জন্য স্থাপিত হলেও এর সামরিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই রেডার সিস্টেমটির মাধ্যমে এখন বঙ্গোপসাগরের 400 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ নজরদারি করতে পারে, যা এর আগে সম্ভব ছিল না। এর সাথে যুক্ত হবে জার্মানির আরও একটি রাডার সিস্টেম। দুটি সিস্টেম একত্রে যদি কাজ করে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আমূল শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। মিসাইল প্রতিরক্ষার ক্ষেত্রে এবারের বাজেটে আছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা MRSMI। এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য এমন একটি মিসাইল যা আকাশে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। বর্তমানে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে। নতুন এই মিডিয়াম রেঞ্জ সিস্টেম যুক্ত হলে সেই সক্ষমতা আরও অনেক বেড়ে যাবে। প্রিয় দর্শক, এবারের বাজেটে সেনাবাহিনীর জন্য প্রায় 10,000 কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বাজেটে কি কি থাকছে মূলত সেনাবাহিনীর জন্য? উন্নত প্রযুক্তির অস্ত্র, গোলাবারুদ এবং ফায়ার সাপোর্ট সিস্টেম। এর মধ্যে আছে আর্টিলারি অর্থাৎ ভারী কামান, মর্টার, রকেট লঞ্চার এবং সমন্বিত ফায়ার কন্ট্রোল সিস্টেম। আধুনিক যুদ্ধে স্থলবাহিনীর এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবারের এই বাজেটের সবচাইতে দূরদর্শী দিকটি হলো দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে বিদেশ থেকে সমরাস্ত্র কিনে থাকে, কিন্তু ভবিষ্যতে যদি দেশের মধ্যেই অস্ত্র বা গোলাবারুদ উৎপাদন করা সম্ভব হয় তাহলে বিদেশ নির্ভরতা অনেকাংশেই কমে আসবে। এ লক্ষ্যেই প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিচ্ছে মন্ত্রণালয়। বিমান বাহিনীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আমাদের যুদ্ধ বিমান বা রেডার সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য এখন বিদেশের প্রকৌশলীদের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবারের বাজেটে দেশীয় দক্ষ প্রকৌশলী এবং বৈমানিক তৈরির জন্য আলাদা বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে দেশেই এই রক্ষণাবেক্ষণ সম্ভব হয়। এবারের বাজেটে নৌবাহিনীর জন্য
মোট 734 কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু এর পেছনে যে পরিকল্পনা সেটি সংখ্যার চাইতেও অনেক বড়। প্রথমত 4টি নতুন টহল জাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সবচাইতে গর্বের বিষয় হলো এই জাহাজগুলো বিদেশ থেকে কেনা হবে না, বরং দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করানো হবে। এই টহল জাহাজগুলো বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে কাজে লাগবে। কেন এই নজরদারি এতটা গুরুত্বপূর্ণ? কারণটা কিছুটা বেদনাদায়ক। মিয়ানমার সীমান্তে আরাকান বাহিনীর কার্যক্রম বৃদ্ধির কারণে বাংলাদেশের জেলেদের অপহরণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলছে। এই পরিস্থিতি মোকাবেলায় নৌটহল জোরদার করার কোনো বিকল্প নেই। এছাড়া পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বাড়ানোর জন্য একটি কাটার সেকশন ড্রেজার কেনার পরিকল্পনা রয়েছে এবারের বাজেটে। এই ড্রেজারের মাধ্যমে সমুদ্র বা নদীর তলদেশ থেকে পলিমাটি তোলা সম্ভব হবে, যাতে নৌপথ সচল থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো VSAT বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল প্রযুক্তি স্থাপন। এই প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট থেকে সরাসরি বঙ্গোপসাগর এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এবারে আসি সবচাইতে আগ্রহজনক বিষয়টি নিয়ে। নৌবাহিনীর জন্য এবার প্রথমবারের মতো ট্রেনিং সিমুলেটর সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ হতো মাঠে বা সমুদ্রে গিয়ে। এতে প্রচুর গোলাবারুদ এবং মিসাইল খরচ হতো এবং ঝুঁকিও ছিল প্রাণহানির। এখন এই সিমুলেটর প্রযুক্তির মাধ্যমে 4 দেয়ালের মধ্যেই রিয়েল লাইফ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। খরচ কম, ঝুঁকি নেই। একই সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নেভাল বেসগুলোতে নতুন প্রশাসনিক ও আবাসিক ভবন নির্মাণ এবং ডক ইয়ার্ড তৈরির পরিকল্পনা রয়েছে। এই ডক ইয়ার্ডে যুদ্ধজাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ কাজ করা সম্ভব হবে, বিশেষত ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময় জাহাজগুলোকে সুরক্ষিত রাখতে। IFF সিস্টেম বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর কো সিস্টেম, এই প্রযুক্তি নির্ধারণ করে একটি বিমান বা জাহাজ বন্ধু না শত্রু। বর্তমানে বাংলাদেশের 8টি সামরিক যান বা বিমানে এই সিস্টেম সংযুক্ত আছে। ভবিষ্যতে নতুন যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজেও এই ইন্টিগ্রেশন করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে বড় প্রশ্নটি হলো এই বাজেট, এটি কি আসলে বাস্তবায়ন করা সম্ভব? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই বিশাল যে বাজেট দেওয়া হচ্ছে প্রতিরক্ষা খাতের, সেটি কি সত্যি অনুমোদন করতে পারবে সরকার? সব নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। কারণ দেশে এখন মূল্যস্ফীতির চাপ আছে, অর্থনীতি একটি কঠিন সময় পার করছে। এর পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটও একটি বড় চ্যালেঞ্জ আছে। ইরান ইসরায়েল উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার কারণে বিশ্বজুড়ে সামরিক সরঞ্জামের সরবরাহে ঘাটতিও দেখা দিচ্ছে। অনেক দেশ তাদের নিজেদের প্রতিরক্ষা চাহিদায় ব্যস্ত আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কতটা দ্রুত এবং কত পরিমাণ সরঞ্জাম পাওয়া সম্ভব হবে, সেটি একটি বড় প্রশ্ন। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।